দেখো সবাই তো এন্ড অফ দ্য ডে কাজ করার জন্যই ফোন করছে, যাতে একটু সাইডলাইন করা যায়। বয়স্ক বয়স্ক মহিলারা ওর পা ধরে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। আমি অবাক। তারপর সেই দিন থেকে আজ অব্দি আমি সিগারেট খাইনি, কোনো অ্যাকশন নিইনি, আমি আমার কাজটুকু করে গেছি। নমস্কার, পডকাস্ট উইথ অর্ণবের আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। পডকাস্ট উইথ অর্ণব আপনারা দীর্ঘদিন ধরে, বেশ কয়েক মাস হলো, সম্ভবত 4 মাস হয়ে গেল আমরা প্রোগ্রামটা করছি, এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি। এভাবেই আমাদের ভালোবাসা দেবেন যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি ক্যামেরার সামনে প্রত্যেক দিন আপনারা তাকে দেখেন না, বা ক্যামেরার সামনে তিনি আসেন না, কিন্তু তার থেকে অনেক বড় দায়িত্ব তিনি পালন করেন। তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর, এবং তার পরিচালনায়, তার সৃজনশীলতায়, তার তত্ত্বাবধানে আপনারা বিখ্যাত সব হিট প্রজেক্ট, সেটা সিরিয়াল হতে পারে, ওয়েব হতে পারে, আদার্স যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, আপনারা সেগুলো দেখতে পান। সেই মানুষটিকে আজ আমরা নিয়ে এসেছি। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ক্রিয়েটিভ ডিরেক্টর শ্রীমতী নৈরিতা চক্রবর্তী। নমস্কার দিদি। যদিও এরকম নমস্কার করে ফর্মাল কোনো অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শুরু করলাম, কিন্তু নৈরিতাদির সঙ্গে পরিচয় অনেক দিনের, অনেকগুলো বছর হয়ে গেল, এবং সৌভাগ্যও হয়েছে ওনাদের সঙ্গে কাজ করবার এবং শেখার, সবচেয়ে বড় কথা শেখার সৌভাগ্য হয়েছে। তো নৈরিতাদি অনেক বছর তো হয়ে গেল মিডিয়াতে। 2009 থেকে শুরু, 2009 থেকে এটা 2026, প্রায় বোধহয় 17 বছর। 17 বছর। হ্যাঁ, আমরা বরং ছোটবেলাটা দিয়ে একদম শুরু করি। ছোটবেলাটা কোথায়, বড় হওয়া কোথায়? আচ্ছা, আমি বেসিক্যালি বেলঘরিয়া থেকে বিলং করি, এবং বেলঘরিয়াতেই বড় হওয়া। মা বাবা, ঠাকুমা দাদু, মামা মামি সবই পুরো যৌথ পরিবার। মানে আমার যেমন আমার মামার বাড়ির দিক খুব ক্লোজ, তেমন বাবার বাড়ির দিকও খুব ক্লোজ, এবং কখনো এক সময় গেছে 2-3 বছর মামার বাড়ি থেকেই করেছি, দাদু দিদার আদরে মানুষ হয়েছি। তারপরে ঠাকুমা দাদুর বাবা মা, কাকু কাকিমা সব, মানে ওরকম ভাবে যৌথ পরিবারেই বড় হওয়া। সেখান থেকে বলতে গেলে পড়াশুনো করতাম হচ্ছে, আমি ক্যালকাটা গার্লস হাই স্কুল, অনেকটা দূর ট্রাভেল করে পড়াশুনো হতো, আর এই নিয়েই চলছিল। আমার মা বেসিক্যালি গায়িকা, উনি অল ইন্ডিয়া রেডিওতে বি হাই আর্টিস্ট ছিলেন, সংযুক্তা চক্রবর্তী, পরে সংযুক্তা দত্ত। মানে আমার মতে, আমি আগে দত্ত ছিলাম, এখন চক্রবর্তী হয়েছি। তো সেখান থেকে মায়ের কাছে গান শেখা শুরু, মানে কোথাও গিয়ে ওটা হচ্ছে আমার ক্রিয়েটিভ যে থট প্রসেস, বা ক্রিয়েটিভলি আমি যে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি, সেইটা বলতে গেলে মায়ের কাছে গান শেখাটা হচ্ছে মূল বিগিনিং। তারপর যত বড় হয়েছি, প্রায় 8-9-এ যখন পড়ি, তখন কোথাও গিয়ে আমার খুব গল্প লিখতে ভালো লাগতো। মানে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ পেপারে একটা কোয়েশ্চেন থাকতো যে রাইট আ স্টোরি, এক লাইন দিয়ে দিত, আর দিয়ে বলতো যে এবার একটা স্টোরি লেখো 200-500 ওয়ার্ডের মধ্যে। তো সবসময় টিচাররা বলতো ওটা অ্যাটেম্প্ট করতে না, আর আমি ওটাই অ্যাটেম্প্ট করতাম। তো ওইখানে কি হতো, আমি স্টোরি লিখতাম, প্রত্যেকবার বকাও খেতাম, আবার নম্বরও পেতাম। মানে 20 নম্বরের কোয়েশ্চেন থাকতো, তাতে আমি ধরে নাও 18-19 পেয়েই যেতাম। আচ্ছা। ক্লাস 8-এর মিড টার্মে প্রথম একটা গল্প আমি ওখানে লিখি, যে গল্পটা আমার যে ইংলিশ টিচার ছিলেন, উনি পড়ে এতটাই আপ্লুত হয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন যে তুমি কি রাইটার হতে চাও? আমি বললাম আমি ঠিক জানি না, বাট হ্যাঁ আমি কিছু একটা তো ক্রিয়েটিভ করতে চাই, এটুকু শিওর। তো ওইখান থেকে কোথাও গিয়ে বলতে পারো যে আমার জীবনে এই ক্যারিয়ার চুজ করার ইনিশিয়েশন। এবং তারপর যত 1 বছর 2 বছর কেটেছে, ক্লাস 10 পরীক্ষা দিচ্ছি, সেইখান থেকে মনে হলো কি ক্যারিয়ার পাথ নেব, কারণ 11-12-এ সায়েন্স না কমার্স না আর্টস এসব নিয়ে পড়াশোনার সিলেকশনের ব্যাপার থাকে। তো আমার ম্যাথস আবার খুব ভালো ছিল, তো আমি 90+ ম্যাথসে পেতাম, কিন্তু সায়েন্সের বাকি সাবজেক্টে খুব ভয় পেতাম, স্পেশালি কেমিস্ট্রি। ঠিক আছে, তো আমি ভাবছি সায়েন্স নিয়ে পড়বো, এদিকে সবাই ইনসিস্ট করছে ম্যাথস ভালো, যখন তোমার সায়েন্স নিয়ে পড়া উচিত।
তখন কোথাও গিয়ে মানে কি বলবো ডিসিশন নিলাম, বাবা মাকে বললাম যে আমি না মিডিয়া নিয়ে পড়াশোনা করবো। মিডিয়া নিয়ে কি হতে পারে, জার্নালিজম, মাস কমিউনিকেশন। তখন আমি 10-এর কথা বলছি, এটা ক্লাস 10-এ, তখনই এগুলো নিয়ে আমি ভাবছি। কারণ আমি মোস্ট প্রবাবলি নয় রাইটিং নয় ফিল্ম মেকিং এই দিকে যাব। তো মা বাবা সারা জীবন ভীষণ সাপোর্টিভ, মানে মা বাবার সাপোর্ট ছাড়া আমি আজকে এইখানে মানে এক বিন্দু আসতে পারতাম না। সেইখানে তখন সেই সময় মা বাবা বলে ঠিক আছে তোর যেটা ইচ্ছে তুই করবি, তুই সায়েন্স নিয়ে পড়, তুই আর্টস নিয়ে পড়, যেটা ইচ্ছে, তুই যেটা তোর ক্যারিয়ার করতে চাস, আমাদের কোনো প্রবলেম নেই। এই ওখান থেকে আমি ডিসাইড করলাম ঠিক আছে, সব ছেড়ে ছুড়ে আমি আর্টস সিলেক্ট করলাম, কারণ আমি জানি আমার ওটা ইম্পর্টেন্ট হবে ফর মাই লেটার হায়ার স্টাডিজ। তো আমি 11-12-এ টিচারদের বারণ সত্ত্বেও আমি আর্টস নিয়ে পড়াশোনা করলাম। ম্যাথস টিচার খুব বকছেন, তুমি ম্যাথসে ভালো, তুমি কেন সায়েন্স নিলে না, তুমি অ্যাটলিস্ট ইকো সায়েন্স নিতে, যেটাতে তোমার কিছু আর্টস কিছু ম্যাথস। আমি বললাম যে ম্যাডাম আমি মানে লিটারেচারটা নিয়েই থাকতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট। কারণ আমি জানি অনেক বেশি পড়াশোনা করতে হবে আমাকে ওই রেজাল্টটা আনার জন্য ম্যাথস, তখন 11-12-এ। তো আমি যেটা করতে চাই সেটাতেই কনসেন্ট্রেট করা বেটার। ওই 11-12-এ আর্টস নিয়ে পড়লাম। অ্যান্ড দেন আমি কলেজ হচ্ছে কলেজে আমি তখন প্রচুর জায়গায় মাস কমিউনিকেশনের জন্য অ্যাপ্লাই করছি। অ্যান্ড ঠিক সেই বছর NSHM নলেজ ক্যাম্পাস আমাদের এখানে টালিগঞ্জে ওপেন হলো উইথ মানে খুব ভালো মিডিয়া কোর্স। তো ওটা নিয়ে পড়ার পর, ওটা দেখার পর আমি বাবাকে বললাম এখানেই ভর্তি হব, বাকি জায়গায় আমি যাব না, কারণ এটাতে আমি হোলসাম বিষয় পাচ্ছি, মানে আমি ফিল্ম মেকিংয়ের একটা নলেজ পাবো, আমি আরও অনেক কিছুর নলেজ পাবো। তো আমার মনে হয় এবং হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল নলেজ পাবো, সো লেট মি গেট ইন টু দিস। তো বাবা বলে ঠিক আছে। তো ঢুকে গেলাম কলেজে, পড়াশোনা চলছে। ফাইনাল সেমিস্টার 6th সেমিস্টারে উঠলাম। ওঠার পর কলেজে একটা ক্যাম্পাসিং এর ইন্টারভিউ হলো, যেটা হচ্ছিল যে পোস্ট গ্রাজুয়েশন যারা করছে তাদের। আমরা তো আন্ডার গ্রাজুয়েট ব্যাচ, আর আন্ডার গ্রাজুয়েট ব্যাচদের যারা ছিল তাদেরকে বললো কি যে ঠিক আছে তোমরা না একটা মক ইন্টারভিউ করো, তোমরাও যাও ইন্টারভিউটা দিতে। বিভিন্ন চ্যানেল আসছে, নিউজ চ্যানেল, প্লাস তখন একটা নতুন চ্যানেল এখানে লঞ্চ হওয়ার কথা বাংলায়, ঠিক তার 7-8 মাস আগেই স্টার জলসা লঞ্চ হয়েছে। তো স্টার জলসা লঞ্চ হওয়াতে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল মার্কেটে, এবং সেই দেখা দেখি আরো একটা নতুন চ্যানেল আসতে চলেছিল, সেই চ্যানেলটা হচ্ছে রূপসী বাংলা। তো আমরা সব গেলাম এমনি মানে হাসতে খেলতে, ঘুরতে ঘুরতে গিয়ে ইন্টারভিউ দিলাম। তো পুরো কলেজের মধ্যে সিলেকশন হলো আমার, মানে পোস্ট গ্রাজুয়েশন ব্যাচেরও কারো সিলেকশন হয়নি। ঠিক আছে, হলো। আচ্ছা, আমার সাথে আরেকটি আমার ক্লাসমেট ছিল ত্রিপর্ণা বলে, ওরও হলো, দুজনের হলো আমরা ইউজি ব্যাচ থেকে। সো দুজনে আমাদের সিলেকশন হয়ে গেল। আর টিচাররা না অবাক, তোমরা তো এমনি খেলতে খেলতে ইন্টারভিউ দিতে গেছো, তোমরা কি করে সিলেক্টেড হয়ে গেলে। যাই হোক সিলেকশন হয়ে গেছে। এটা আমি বলছি ফেব্রুয়ারির মাসে, মানে আমার পুরো 6th সেমিস্টার কিন্তু বাকি আছে। 2009 কথা বলছি। তো এবার আমাদের তো এপ্রিল মাসে জয়নিং লেটার দিয়ে দিয়েছে। তো কলেজে বললাম যে তো জয়নিং লেটার কি করব, বলে ঠিক আছে তোমরা ক্লাস করো, শুধু পরীক্ষাটা দিতে আসতে হবে, তার আগে অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের অ্যাটলিস্ট উইকে একটা করে ক্লাস করতে হবে, এই হবে। তারপরে ওরাও অবশ্য কোম্পানির সাথে কথা বললো যে এরকম অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, প্র্যাকটিক্যালসের ব্যাপার আছে, সেগুলো ম্যানেজ হয়ে গেল। তো তখন 16ই এপ্রিল আমি জয়েন করলাম। সেই 16ই এপ্রিল থেকে আমার কাজের জার্নি শুরু, 2009 16ই এপ্রিল রূপসী বাংলায়। এবং ওই তখন সপ্তাহে একদিন করে কলেজ যাওয়া, অফিস করা, এবং জুন মাসে যখন লাস্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, আমার অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। আর একদিকে যেরকম নতুন চ্যানেল লঞ্চ হওয়ার প্রস্তুতি নিচ্ছি, অন্যদিকে অফিস ডেস্কে বসে পড়াশোনা করছি, পরীক্ষাটা তো দিতে হবে। এই করে এইটা হচ্ছে একদম শুরুটা একদম শুরু। আরেকটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে প্রথম যেদিন আমি আমাদের অফিস জয়েন করলাম এপ্রিলে, গিয়ে তো একদম ভয় করছে, একটা নতুন জায়গা, আমাদেরকে ওয়েটিং এরিয়াতে বসিয়ে রেখেছে।
তারপরে আমাদের ডেস্ক দিল, আমরা গিয়ে বসলাম। সামনে দিয়ে দেখলাম একজনকে হেঁটে যেতে, দেখে আমি চমকে গেছি। সেটা হচ্ছে বুম্বাদা। আচ্ছা, মানে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি আর প্রথম দিনই সামনে ইন্ডাস্ট্রিকে তখন কি দেখছি। সেক্টর 5-এই ছিল না, অফিস? অফিসটা তখন ছিল এই কি বলে ভিআইপি হুম। রোডের ওপরে যে জোড়া মন্দিরে ওখানে যে একটা অফিস ছিল আগে, সেইখানটা। ওইখানে, আচ্ছা। তো প্রথম দিন ডেস্কে বসে দেখছি বুম্বাদা হেঁটে যাচ্ছে, আর তার আগে অব্দি তো কোনো মানে পর্দাতেই দেখেছি। হ্যাঁ। আমি ভাবছি এটা কি হলো, এরম কি। বেসিক্যালি উনি তখন আমাদের ওই অফিসে রোজ ওই রূপসী বাংলার যে ছিলেন প্রডিউসার আর কি, তার একটা সিনেমা শুটিং চলছে ওই অফিসেই, তাই জন্য ওখানে উনি এসেছেন। এসেছিলেন শুটিংটা করার জন্য। তো ডে ওয়ান আমার এক তো বোম্বাদাকে দেখা হয়ে গেছিল সামনাসামনি, দুই ছবির শুটিং কি হয় সেটাও আমি দেখতে পেয়েছিলাম। দেন এই জার্নিটা রূপসী বাংলার সাথে আমার প্রায় 1.5 বছর বলবো, হ্যাঁ। জুলাই 2010 অবধি আমি রূপসী বাংলায় কাজ করেছি, 9 থেকে 10। এবং তখন আপনারা সব বিখ্যাত বিখ্যাত সব শো কিছু রূপসীতে এসেছিল। রূপসীতে আমি মানে আমরা লঞ্চ করেছিলাম হচ্ছে সময় বলে একটা শো, যেই শোটাতে মানে বলতে গেলে ইন্ডাস্ট্রির এমন কেউ ছিল না যে কাজ করেনি। আবির চ্যাটার্জি, আমি আবির চ্যাটার্জি ইন্টারভিউ নিয়েছিলাম রূপসীর সময়। পার্ণ মিত্র, ইন্দ্রাণী হালদার, ধৃতিমান চ্যাটার্জি, অনুসুয়া রায়চৌধুরী, কৌশিক সেন, সুদীপ মুখার্জি, আর মানে আরো মানে ওই সিরিয়ালে মনে খুব ছোট থেকে ছোট চরিত্রেও একজন বিশাল নামি দামি কেউ কাজ এবং করেছিলেন আর কি। সেটটাও ছিল চোখ ধাঁধানো সেট। বিশাল। এই এখন যেখানে আমাদের টেকনিশিয়ান, তখন টেকনিশিয়ানটা পুরনো টেকনিশিয়ান আর কি, সেখানে ছিল। আর বিশাল সেট, বিশাল, মানে শাড়ি গয়না, মানে তো ওটা ওয়াজ লাইক মানে ব্রিফিং একটাই ছিল চ্যানেল এন্ড থেকে যে এটা আমরা একদম হিন্দি শো এর মতো মাউন্টিং, তার লুক অ্যান্ড ফিল সেরম শাড়ি গয়না সেইভাবেই করব, ওটাই ছিল আমাদের মেন টার্গেট। তো ওইভাবে বানানো হয়েছিল। আমি জানি না এখন কত লোক মনে রেখেছে বা কিছু, কিন্তু তো সেই সময় ওয়াজ ওয়ান অফ দ্য টক অফ দ্য টাউন শো, এটুকু বলতে পারি। তো দ্যাট ওয়াজ এ ভেরি গুড লঞ্চিং শো, যেটার পার্ট হতে পেরেছি আমি, এবং ভালো লাগে। ওয়ান অফ দ্য মাইলস্টোনস। এখন ফিরে দেখলে ভালো লাগে। হ্যাঁ, তখন তখন তো তখন ভালো তো লাগতোই। সুপার এক্সাইটমেন্ট ছিল, কারণ একটা চ্যানেল লঞ্চ হচ্ছে, একটা কিছু লঞ্চ হচ্ছে। আর চ্যানেল লঞ্চ বলতে আমি মানে আমার তখন বয়স ছিল 20, আমি সব থেকে ছোট ছিলাম। তো তাই জন্য সবাই বলেছিল চ্যানেল অন এয়ার হবে, যে সুইচটা টিপে ওটা আমি টিপবো। তো আমাকে দিয়ে ওই সুইচ টিপিয়ে চ্যানেল অন এয়ার করা হয়েছিল। বাহ, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো ওই আমার খুব স্পেশাল ফিল হতো, কারণ ওখানে সবাই আমাকে খুব মানে মানে সব থেকে ছোট ছিলাম বলে, মানে আর আমার যে রিপোর্টিং বস ছিল সুদেশ নাদি, ও আমাকে প্রায় নিজের মেয়ের মতোই ভালোবাসতো, মানে এখনো বাসে, এখনো মাঝে মাঝে ফোনে কথা হলে সেই আদর যত্নটা নিয়েই আমাদের কথা হয়, সেইভাবেই আমরা এগিয়েছি। মানে উনি আমায় ব্রাদার, আমার মানে কলেজের পড়াশোনায় ইয়ে করা মানে হেল্প করে দিতেন, উনি আমায় গাইড করে দিতেন অফিসে বসে, যে তুই এটা এইভাবে করিস, এইভাবে আনসার লিখিস, তাহলে দেখবি বেটার রেজাল্ট পাবি। এবং আমি আমার ওই গ্র্যাজুয়েশন পরীক্ষায় কোনো ক্লাস অ্যাটেন্ড না করে 80+ মানে মার্কস নিয়ে এসেছিলাম। তো সেইখানে মানে আমি সত্যি থ্যাঙ্কফুল সুদেশ নাদির কাছে। তারপরে আমার আরেকজন ছিল সুকুমার দা, উনি আমাকে খুব মানে উনি আমাকে অনেক চ্যানেল চালানোর বা চ্যানেল এফসিপি ডিজাইন করার অনেক প্রসেস আছে, সেগুলো আমরা কেউ যারা অডিয়েন্স তারা হয়তো বোঝে না, সেগুলো আমাকে শিখিয়েছিলেন ধরে ধরে। মানে একটা সময় ছিল যে 24 ঘন্টায় কটা প্রোমো কোন কোন স্লটে যাবে সেটা আমি ডিজাইন করতাম আর মার্কেটিং এর সাথে কথা বলে, মানে উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ কোন শো কতটা প্রমোটেড হবে, কোন শোতে কোনটা ইম্পর্টেন্স দিয়ে মানুষের কাছে রিচ করতে হবে, তার টিআরপি অ্যানালিসিস করে, এই যে একটা টেকনিক্যাল ব্যাপার, সেই জিনিসটা আমি শিখেছিলাম সুকুমার দার থেকে। মানে অডিয়েন্স পালসটা বোঝা, সেটা পালসটা বোঝা, মানে কোথাও গিয়ে না এগুলো আজকে আমি যেখানে আছি বা যেইভাবে আমি ভাবছি সেগুলো আমায় হেল্প করেছে। তো
ওই 1.5 বছর মানে আমাকে অনেকেই বলেছে তুমি চ্যানেলে কেন কাজ করো না বা কিছু, বাট আমার অ্যাকচুয়ালি জীবনে কোনোদিন প্রথম থেকে চ্যানেলে কাজ করার ওই ভাবনাটা ছিল না যে আমি চ্যানেলে করব। আমি বাই ফ্লুক চ্যানেলে চাকরিটা পেয়ে গেছিলাম। মানে সত্যি কথা বলতে বাই ফ্লুক চ্যানেলে চাকরি পেয়েছিলাম, কারণ আমি তো আমাদের কলেজ থেকে এমনি র্যান্ডম আমাদের পাঠিয়েছিল। বাট ওখানে কি আমি যেখান থেকে ট্রান্সমিটেড হচ্ছে মানুষের কাছে সিরিয়াল বা শোজ গুলো, আমি সেই প্রসেসটা রূপসীতে থাকতে শিখে গেছিলাম, জেনে গেছিলাম। সেইটা পরবর্তী ক্ষেত্রে আমি যখন প্রোডাকশনে আসি আমাকে হেল্প করেছে, কারণ আমি কিন্তু ওই মাইন্ডসেটটা জানি বলে। আজকে আমার সঙ্গে চ্যানেলের, কারণ আমাকে সারাক্ষণ চ্যানেলের সাথে লিয়াজও মেনটেন করে কাজ করতে হয়, এইটা কিন্তু ওখান থেকে আমার হেল্প হয়েছে, বিকজ ওরা কি বলতে চাইছে সেটা আমি কিন্তু বুঝতে পারি। কারণ আমার ওই ব্রিফ ছোটই, আমি 1.5 বছরের এক্সপিরিয়েন্স নাথিং কম্পেয়ার টু যারা চ্যানেলে আছে তাদের প্রচুর 10-12 বছর 15 বছর এক্সপিরিয়েন্স, নাথিং। কিন্তু ওই যে শিখেছিলাম, প্রসেস তো চেঞ্জ হয়নি, প্রসেসটা একই রয়ে গেছে। কখনো বেশি মানে কি বলবো, এখন হয়তো ফাস্ট পেস্ট হয়ে গেছে সবকিছু, আগের মতো একটু স্লো পেস্ট নেই, কিন্তু প্রসেসটা তো সেম, অডিয়েন্স তো সেম অলমোস্ট। তো সেইখানে দাঁড়িয়ে এটা আমার কাছে একটা লার্নিং, একটা স্টেপিং স্টোন বলতে গেলে। তারপর রূপসীর পর রূপসীর পর আমি রূপসী আমার ছাড়ার পেছনে একটা মেন ঘটনা হচ্ছে, ঘটনা ঠিক বলবো না, সেটা হচ্ছে যে আমার কোথাও কি না মনে হচ্ছিল যে আমি মানে আমি রূপসীতে কাজ করতে করতে কি কি হয়েছে বলি। আমি সব থেকে ছোট ছিলাম, এবার আমার কাছে কোনো প্রোগ্রামের যদি প্রিভিউ আসতো, প্রিভিউ করতাম, করে হয়তো এটা মনে হচ্ছে যে এটা ভালো লাগছে না, তো আমি হয়তো কাউন্টার পার্ট যারা আমাদের প্রোডাকশন হাউসে আছে তাদের ফোন করে বলছি এটার না একটা কারেকশন করে দিতে হবে। আমাকে এরম ফেস করতে হয়েছে। পরে ঘুরিয়ে প্রডিউসার ফোন করেছে, তুমি কি জানো, তুমি কি কাজ করেছো, বাচ্চা মেয়ে আজকে তুমি জানো এটা তুমি কারেকশন দিচ্ছ। আমি বললাম মানে দেখতে খারাপ লাগছে, মানে একটা বয়স্ক মহিলা সে গান গাইছে একটা বাচ্চা মেয়ের গলায়, সেটা দেখতে কারেকশন তো বলবোই, তো খারাপ লাগছে, এটা তো বাচ্চা বুড়ো হওয়ার কোনো গল্প নেই। তো এরকম অনেক কিছু ফেস করতে হয়েছে, এবং বারবার করে আমাকে, তখন আমি মানে এটা খারাপ লাগলে মানুষের শুনতে হবে যে সেই সময় প্রোডাকশন হাউস ডিরেক্টর প্রডিউসার্স ওদের না অনেক বেশি সে ছিল চ্যানেলের থেকে। এক্স্যাক্টলি। আজকে সেটা চেঞ্জ হয়েছে, পুরো চেঞ্জ হয়েছে, কিন্তু সেই সময় খুব বেশি সে ছিল। তো চ্যানেল কোনো কারেকশন বললে ইট ওয়াজ কমপ্লিটলি প্রডিউসার্স ডিসক্রিপশন যে সে কারেকশনটা করবে কি করবে না, আর যদি না করে আমাদের খুব একটা কিছু বলার থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন ভাবলাম যে আমি তো অবশ্যই চ্যানেল থেকে কাজ করছি, সবটাই হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে কাজ, অ্যাকচুয়ালি প্রোডাকশনটা কিভাবে হয়, কি কি ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা আমি না শিখে এই পজিশনে কাজ করাটা উচিত হবে না বেশি দিন। আমি একটা বড় পার্ট অফ শুটিং কিন্তু মিস করব। এবং আরও আরেকটা কারণ ছিল, কারণ আমার তো টার্গেট ছিল না যে চ্যানেলে বসে প্রিভিউ করা আর কারেকশন দেওয়ার, এটা না, আমার বেসিক টার্গেট ছিলই হচ্ছে ফিল্ম মেকিংয়ের ভেতরে যাওয়া, মানে সেটা লেখা হোক, মানে ফিল্ম মেকিং প্রসেসটাতে মেনলি যাওয়া। আর আমার খুব ইচ্ছে ছিল SRFTI বা FTII-তে পড়াশোনা করার, সেটার বিভিন্ন কারণে মানে আমি এই কাজটা করতে করতে আমি ট্রাই আউটও করছিলাম, বাট একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আমার ফ্যামিলিতে সেই সময় হয় বলে আমাকে কাজটাই করে যেতে হয়। তো মানে ওই ড্রিমটা আর পারসিউ করা হয়নি। বাট তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমি পড়াশুনো করে শিখবো না, আমি তো গ্রাউন্ডে গিয়ে কাজ করতে করতে শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো, একই তো ব্যাপার। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে সে বম্বে বলো বাংলায় বলো কতজন আর FTI আর SRFTI পাস আউট করে কাজ করছে, খুব কম। ম্যাক্সিমাম লোকই কিন্তু বিভিন্ন লোকে অ্যাসিস্ট করে করে কাজ করছে। তো সেই সময় আমি ভাবলাম যে আমি তাহলে প্রোডাকশনে কাজ করাটা শুরু করি, ওইখানে প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করি, তারপর ভেবে দেখব কি করব, কিভাবে আরো আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব। তো আমি রূপসী বাংলায় ছাড়লাম, ছাড়ার পর আমি প্রথম কাজ করলাম হচ্ছে রঙ্গন চক্রবর্তীর হাউস গ্রাফিটিতে, এবং সেই সময় গ্রাফিটির একটা নতুন শো আসছিল ইটিভি বাংলায়।
তো তখন আমি যখন অ্যাপ্রোচ করলাম, সুদেষ্ণা দি আমাকে মানে কথা বলিয়ে দিয়েছিল যখন শুনলাম আমি ছাড়বো, বলে তুই তাহলে রঙ্গনদাদের সাথে কথা বল। কথা বললাম, ওদের মনে হলো ঠিক আছে করতে পারি বলে আমি ওই শোটাতে ঢুকলাম, গ্রাফিটিতে। তো গ্রাফিটিতেও আমি প্রায় 2 বছর কাজ করেছিলাম। সেখানে দেবী বরণ একটা খুব ভালো শো ছিল ইটিভি বাংলার। তারপর সানন্দা টিভির লঞ্চ হলো, সেখানে অল্প অল্প প্রেমের গল্প বলে একটা শো, ওটাও আমার শো ছিল, লঞ্চ হলো। তো এই দুটো বড় শো আমি গ্রাফিটির সাথে কাজ করি। তারপর আমার একটা ট্রানজিশন হয় এবং আমি তখন টেলিভিশনে 2টো শো করে ফেলেছি অ্যাজ এক্সিকিউটিভ প্রডিউসার। ঠিক আছে, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে টেলিভিশনে কোনোদিন কাজ করিনি, আমি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবেই করেছি। এইটা করতে করতে আমার মনে হলো যে এবার আমাকে একটু ফিল্মটাকে এক্সপ্লোর করতে হবে, আই নিড টু অ্যাসিস্ট আ ডিরেক্টর। আচ্ছা, তো আমি আবার লিপ অফ ফেথ নেওয়ার মতো করে রঙ্গনদার সঙ্গে কথা বললাম যে রঙ্গনদা আমি একটু চেঞ্জ ওভার চাইছি ফিল্মের কাজ করতে। তো তখন রঙ্গনদা ইজ ভেরি সাপোর্টিভ। রাজা রঙ্গনদার সাথে আমি আজও কাজ করি, মহালয়াগুলো সব রঙ্গনদা লেখে, আমরা যে মহালয়াগুলো করি। তো উনি তখন মানে, আর আমি না সবসময় কাউকে না কাউকে খুব ভালো মানুষ অ্যাজ প্রডিউসার্স বা অ্যাজ গাইডেন্স পেয়ে গেছি। রূপসীতে যেমন সুদেষ্ণা দি ছিল, গ্রাফিটিতে রঙ্গনদা, উনি খুব বকতেনও, আবার সঙ্গে সঙ্গে ভুলগুলো ধরিয়েও দিতেন। এই করে করে কাজ শিখেছি। তারপর ওটার পর আমি প্রায় 2012 থেকে 2018 অবধি ছবির কাজ, টেলিফিল্মস, ডকুমেন্টারিজ এই সব কাজ করি। ইন বিটুইন 6 মাস আমি রবি ওঝা প্রোডাকশনসে অ্যাজ মানে সখী বলে একটা শো হতো স্টারের, বিখ্যাত সেই শোটাতে আমি কাজ করেছিলাম রবি ওঝা প্রোডাকশনে। এটাও আমি বলবো আমার কাছে খুব কি বলবো একটা মাইলস্টোনও বলতে গেলে, যে রবি স্যারকে আমি সামনে থেকে দেখেছি। বাট একটা আক্ষেপ, কারণ তখন রবি স্যার একদমই অসুস্থ এবং হুইল চেয়ার ড্রিভেন ছিলেন। বোধহয় বউ কথা কওয়ের শেষের দিক থেকেই উনি অসুস্থটা হলেন, আর সখী হচ্ছে তার পরের শো। বাট হয় না, মানে একটা মানুষের সামনে আসা, তাকে দেখা, মানে যতই যাই প্রেজেন্সটাই একটা অন্যরকম। তো ওইটার পর আমি আর টেলিভিশন করিনি, 2013-তে লাস্ট টেলিভিশন আমি কাজ করেছি। তারপর টানা আমি ছবির কাজ, নিজে আমি অনেকগুলো ডকুমেন্টারি করেছিলাম, অনেক ব্র্যান্ড ফিল্মস। আমি একটা ছোট কোম্পানি ফর্ম করি, আমি আর আমার এক বন্ধু মিলে, আমরা সেখান থেকে অনেক রকম কাজ করেছি, মানে কখনো পুনেতে গিয়ে কাজ করছি, কখনো ইয়েতে কাজ করছি, অ্যাজ ডিরেক্টর, অ্যাজ এডিটর কাজ করছি। করতে 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 তারপর একটা পয়েন্টে আমার মনে হলো যে কি হয়, এবার একটা বড় কোনো জায়গার সঙ্গে একটু যুক্ত হতে হবে, এবার কারেন্ট ট্রেন্ড অফ কি বলে মানে আমাদের যে ইন্ডাস্ট্রির কি অবস্থা সেটা জানার জন্য। এবং টেলিভিশন করাটা খুব মিস করছিলাম, মানে হয় না টেলিভিশনের না একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ আছে, একদম ভীষণ 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 অ্যাড্রিনালিন রাশ আছে, মানে সারাক্ষণ এভরিডে অ্যাট ইউর টোজ থাকতে হবে, তোমাকে কিছু না কিছু মানে টেলিকাস্ট করাতে সবটাই একটা প্রচন্ড এক্সাইটিং ব্যাপার। তো ওই এক্সাইটমেন্টটা কোথাও গিয়ে মিস করছিলাম। এবং একটা বড় কোনো হাউসের সঙ্গে অ্যাসোসিয়েশন হলে তুমি আরো অনেক কিছু শিখতে পারো। আমি ছোট স্কেলে সবটাই করছিলাম, কিন্তু এবার একটু বড় স্কেলে যেতে হবে, সেই ভাবনা থেকেই আমি আবার টেলিভিশনে ব্যাক করা। এবং তখন আমার কথা হয়, আমার এক বন্ধু আছে তর্পণা, মানে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও তখন সুব্রত রায় প্রোডাকশনসে ছিল। তো আমি বললাম যে শোন, আমি না টেলিভিশনে ব্যাক করতে চাইছি। এবং আরেকটা মানে ভীষণ ভয়ের কারণ ছিল টেলিভিশন ছাড়ার পেছনে, কারণ তখন 22 ঘন্টা শুটিং হতো, 22-24 ঘন্টা শুটিং, মানে এরম হয়েছে দিনের পর দিন 2013 অবধি যে সকালে বেরিয়েছি 7টায়, ঠিক আছে, শুটিং করে এপিসোড ছেড়ে সব কিছু করে বাড়ি ফিরছি তখন বাজে ভোর 4টে 4:30।
আবার সকাল 7টায় বেরিয়ে যাচ্ছি। মানে এরম গেছে 7-8 মাস টানা। সেকেন্ড সানডে ছাড়া আমার বাবার সাথে কোনো কনভারসেশন, মার সাথে কোনো কনভারসেশন হতো না। ইট ওয়াজ মানে সো হেক্টিক। Hectic. আমি অসুস্থ হয়ে পড়েছিলাম একবার, মানে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, যেটা মানে ডাক্তার বলেছিল ও কিন্তু মানে বিয়ন্ড রিপেয়ার অসুস্থ হয়ে পড়বে এরম রুটিনে যদি চলে। তো এইসব অনেকগুলো কারণ ছিল যেই কারণে টেলিভিশন থেকে একটু দূরে সরে থাকার পেছনে। এবার তারপরে আবার তখন আমি যখন বললাম তর্পনাকে যে শোন না আমি টেলিভিশনে ব্যাক করবো, তখন জাস্ট কিছুদিন আগে ডিক্লেয়ার হয়ে যায় 14 ঘন্টার বেশি শুটিং হবে না। আচ্ছা, তো আমি ভাবলাম যে যাক 14 ঘন্টা তো 2018 যে 14 ঘন্টা তো তাহলে আর চাপ নেই, মানে অ্যাটলিস্ট যাই হোক রাত 10টার পর বাড়ি ফিরবো, কেউ আটকাতে পারবে না। এবার তো 2018-তে কথা হলো, সব হলো। আমি তখন 2018 ডিসেম্বরে আমি একটা ছবির কাজ করছিলাম। তো ওই ছবি শুটিং এর মাঝখানে ফোন এলো আমার কাছে সৃজিতদার কাছে, সৃজিত রায় বললো যে কবে জয়েন করতে পারবি। আমি বললাম যে 31শে ডিসেম্বরে শুটিং আছে, 1 জানুয়ারি বললে আমি জয়েন করে যাবো। বলে আচ্ছা ঠিক আছে, 1 জানুয়ারি ছুটি থাকবে, 2 জানুয়ারি স্টারের অফিসে চলে আসিস, ওখানে বুঝে নেবো সবটা। না আমি জানি না কি শো, কি হবে না হবে কিচ্ছু জানি না। 2 জান দুপুর 12টায় আমি স্টার জলসার অফিসে গেছি, গিয়ে মিটিংয়ে বসেছি। চ্যানেলের অনেকজন ছিলেন, আমাদের তখন প্রডিউসার সুব্রত রায় ছিল, সৃজিতদা ছিল। আমরা মিটিংয়ে বসেছি, আমি কিচ্ছু জানি না কি শোয়ে জয়েন করছি। গিয়ে দেখছি একটা কাগজ, যেখানে লাইনারটা, সেখানে উপরে লেখা জয় মা তারা। আমি দেখে ভাবছি জয় মা তারা শোয়ের নাম, কেন এই রিয়াকশনটা আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এবার আস্তে আস্তে গল্প লাইনার এসব নিয়ে আলোচনা হচ্ছে। ওরা একটু 1-1.5 মাস হয়ে গেছে প্রি প্রোডাকশন, মানে কাস্টিং খোঁজার জন্য সব এগিয়ে রেখেছে কাজ। আমি যেহেতু ডিসেম্বরে জয়েন করতে পারিনি সেই জন্য। এবার মিটিং তো হলো, তারপরে মিটিং এর পর শুনলাম যে এরকম একটা মা তারার ওপর শো হবে। তো শো এর নাম তখন অব্দি জয় মা তারা ছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার না মনে মনে ভাবছি এরকম মাইথোলজি শো আমি করতে পারবো। মাকে ফোন করলাম, মা জানো তো এরকম একটা শো, নাম হচ্ছে জয় মা তারা। আমার মার ফার্স্ট রিয়াকশন, জয় মা তারা? তুই তো জীবনে কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে রমো করিস না, তুই কি করে জয় মা তারা করবি? হ্যাঁ পারবি? আমি বললাম জানি না, দেখা যাক কি হয়। বলে এবার শুরু হলো আমার মহাবীর তারাপীঠ এবং টেলিভিশনের জার্নি সিজন 2, মানে আমার জীবনে টেলিভিশনের সিজন 2। এইখানে তো অ্যাজ এক্সিকিউটিভ প্রডিউসার আমি কিন্তু শোটায় জয়েন করি, এবং ওটা মানে কি বলবো, আমার জীবনে অনেকগুলো মাইলস্টোন এই শো এর মাধ্যমে। প্রথমে শোটা এসআরপির সাথে ছিল, তারপরে সেই শোটা টেক ওভার হয় সুরিন্দর ফিল্মসে। তো সুরিন্দর ফিল্মসে টেক ওভার হওয়াতে আমি অটোমেটিক্যালি, যেহেতু শোটা তখন আমি পুরোপুরি ভীষণ, মানে আমি ইপি হলেও ক্রিয়েটিভলিও শোটাকে হ্যান্ডেল করতে থাকতাম। কারণ সৃজিতদা আমাকে এই জায়গাটা করে দিয়েছিল যে তুই তোর মতো বিষয়টাকে সামলা, কোনো প্রবলেম নেই। বিকজ ওনার মনে হয়েছিল ওনার যে আমি পারবো করতে, তো তাই জন্য ক্রিয়েটিভলিও শোটা হ্যান্ডেল করছিলাম। এই ট্রানজিশনটা হলো ফ্রম এসআরপি টু সুরিন্দর ফিল্মস, এবং আমি বাই ডিফল্ট সুরিন্দর ফিল্মসে গিয়ে পড়লাম। পড়ে আমি শোটা কন্টিনিউ হতে থাকলো, এবং তারপরে তো আমরা সবাই জানি এটা প্রায় 3 বছরের ওপর শোটা চলে, এবং একটা ওয়ান অফ দ্য মাইলস্টোন শোজ ইন টেলিভিশন ফর সুরিন্দর ফিল্মস, ফর মি ডেফিনেটলি। এবং তারপর ওখান থেকেই বই তারাপীঠ করতে করতেই আমি সুরিন্দরে জয়েন করার পর শোটা যখন আমি আরো করে হ্যান্ডেল করছি, সেখান থেকে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হলাম শোটার, এবং আমার জার্নি অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর ওখান থেকে এখন অবধি চলছে। মানে ওই যে শুরু হলো সেখান থেকে, ওই যে শুরু হলো ওইখান থেকে আজ অবধি। এবং এটা আমি বলবো রানেদা আমার ওপর মানে অগাধ ভরসা রেখে আমাকে যে দায়িত্বটা দিয়েছিলেন, এবং যেই সময় আমাকে পুরো শোয়ের দায়িত্বটা দিলেন, তো সেই যেই সময় দিয়েছিলেন, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ফেজ ফর দ্য শো। যে কোনো শোয়েরই একটা হ্যান্ড ওভার হলে, একটা টেক ওভার হলে, তার একটা বাজেটগত দিক থেকে বলো বা
অনেক কিছু লোক চেঞ্জ হয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু থাকে। তো শোটাকে নিজের হাতে কন্ট্রোল করে, কারণ তার আগে আমার ওপর আরো অনেকজন ছিল যারা শোটার মধ্যে ইনভলভ ছিল, তারা সব কেউ আর নেই। টিমটাকে মানে একত্রিত রাখাটা ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। তো সেইটা করে যে আমি এই নিয়ে যেতে পেরেছি শোটাকে, মানে টু বি ফ্র্যাঙ্ক, মহাপীর তারাপীঠ প্রায় বাড়ি ঘরের মতো হচ্ছিল আমাদের কাছে। একদম। আজও প্রত্যেকটা আর্টিস্ট, টেকনিশিয়ান যারা ওই শোতে কাজ করেছি, বিশ্বাস করবে না, আজও মনে হয় যেন নিজের ফ্যামিলি। এবং শোটা চলতে চলতে আমার বিয়ে হয়, আমার কোভিডে বিয়ে হয়। তো 50 জনের বেশি অ্যালাউড ছিল না, আমাদের কাউকে ইনভাইট করতে হয়নি, পুরো টিম বলেছে আমরা তো বিয়েতে যাবোই, এবার বাকি কাদের তুমি বাদ দেবে ফ্যামিলি থেকে, তোমরা দেখে নাও। মানে আমার শো এর লোকজন আমার বিয়ে অ্যাটেন্ড করেছে, আমার ফ্যামিলির লোকজন কম অ্যাটেন্ড করেছে। এরকম ছিল আমাদের ওই মহাপীর তারাপীঠের টিমটা, মানে পুরো সবকিছু নিয়ে, সবটা নিয়ে। মানে তারাপীঠ চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিসে আমরা পড়েছি, মানে শোটা চালাতে গিয়ে। মানে শোটা আজকে মাইলস্টোন হয়েছে কারণ আমাদের অপোজিটে 5 থেকে 6খানা শো এসছে আর গেছে অপোজিট স্লটে, কাউকে আমরা দাঁড়াতে দিইনি। 3-3.5 বছর যখন হয়েছে তখন গিয়ে আমাদের হয়তো রেটিং 2-3 সপ্তাহ কমেছে, প্লাস হয় না চ্যানেলেরও একটা ডিসিশন হয় যে একটা অনেকটা পুরনো শো, স্লটটা ভালো আছে, তাতে একটা নতুন শো দিলে হয়তো অনেক বেশি বুস্ট হবে, সেই জন্য বন্ধ করা। কিন্তু কেউ এটার জন্য কিন্তু শোটা বন্ধ করেনি যে খুব খারাপ রেটিং হয়ে গেছিল। মানে আজও মনে আছে আমাদের লাস্ট রেটিং ওয়াজ 5.8, যেটা আমরা 10টা স্লটে পেয়েছিলাম। এখন অনেক সিরিয়ালে সেটা আজকের দিনে দাঁড়িয়ে খারাপ লাগলো শুনতে, বেঙ্গল টপারেরও এত রেটিং নেই। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলবোই এটা মাইলস্টোন, আই এম ভেরি প্রাউড অফ দ্য শো এনি ডে। কেউ আমাকে খুব বিয়ে করে ভাবলে আমার কিছু করার নেই, বাট আই এম ভেরি প্রাউড। সত্যি সেটা সত্যি, উই ট্রাইড টু গিভ আ গুড শো অ্যান্ড উই গেভ আ গুড শো, এবং আজও মানুষের মনে আছে শোটা, এটুকু আমি বলতে পারি। আমরা তারাপীঠ করতে করতে সব্যসাচী যে বামা হতো, ওকে নিয়ে আমরা তারাপীঠ গেছিলাম, এটা 2019 সেপ্টেম্বরের কথা বলছি। বিশ্বাস করবে না, তারাপীঠ মন্দিরে পা দিতে পারছি না, লোকজন সব্যসাচীর পায়ে পড়ে যাচ্ছে, তাদের বাচ্চা কোলে দিয়ে দিচ্ছে, বলছে আপনি আশীর্বাদ করে দিন। বয়স্ক বয়স্ক মহিলারা ওর পা ধরে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। আমি অবাক, মানে আমার কাছে আজও ফোনে ভিডিওস গুলো আছে ওকে নিয়ে কিরকম লোকে পাগলের মতো করছিল, যেন মনে হচ্ছে সত্যি সত্যি বামদেবকে তারা দেখতে পাচ্ছে। এবং সব্যসাচী নিজেও মানে তারপরে অনেকবারও তারাপীঠ গেছে এবং সেই অ্যাসোসিয়েশনটা হয়ে গেছে। এবং কোথাও গিয়ে আমার এই মহাপীর তারাপীঠের জার্নিটাতে মানে ভয় নয় যে প্রথম দিন মা বলেছিল তুই কি করে করবি, সেইখান থেকে আমি যে মানে মায়ের ভক্ত হয়ে যাব, সেটাও কিন্তু আমার জীবনে একটা বড় ট্রানজিশন। মানে একটা দেওয়ার জন্য না, কি হয় আমরা তো অনেক রকম ম্যাজিক নিয়ে ডিল করতাম শোটাতে, এটা আমি শুভেন্দুর থেকেও কিছুটা শিখেছি। শুভেন্দু বরাবরই খুব মানে ঠাকুর দেবতা ভালোবাসে, খুব নিয়ম কানুন অনেক কিছু মানে। তো ও একটা জিনিস খুব বলতো, সেটা হচ্ছে যেটা করছি, যেটা শুটিং করছি, যে ম্যাজিকটা, সেটাকে যদি বিলিভ না করি তাহলে কোনোদিনই সেই ভক্তিটা তুমি অনস্ক্রিন পাবে না। তো সেই জায়গাটাতে কোথাও গিয়ে আস্তে আস্তে শোটা করতে করতে, তার স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গিয়ে, তার লাইনার নিয়ে কাজ করতে গিয়ে, সেটাকে ক্রিয়েটিভলি আরো এনহ্যান্স করার জন্য ভাবতে গিয়ে কোথাও গিয়ে একটা বিলিফ সিস্টেমের মধ্যে ঢুকে গেছিল আমার, ঢুকে যায়। এবং সেই ঢুকে যাওয়াটা আমার কাছে অনেক বেশি মানে ভগবানের কাছাকাছি পৌঁছে দেওয়ার মতো হয়েছে। মানে অনেকে বলবে সাধনা করে মায়ের আশীর্বাদ পাওয়া, আমার কাছে বোধহয় এই শোটা করাটাই মায়ের সাধনার মতো ছিল। আজকে আমরা মাঝে মাঝেই তারাপীঠে যাই, আরো মানে মায়ের পুজো করি, আমার বাড়িতে আমি মা কালীর পুজো করি, এই সবটাই কিন্তু ওইখান থেকেই জার্নিটা শুরু।
তো কোথাও গিয়ে ওই শোটা হচ্ছে আমার কাছে ভগবানের একটা পীঠস্থানের মতোই। তো ওই মানে একজন খুব নাস্তিক থেকে ভগবানে তার বিশ্বাস, মানে শুধু আমি বলবো ভগবানের বিশ্বাসটাও মানে ওইভাবে আমি সাজাবো না, আমি ফিলোসফি অফ মা তারা বা ফিলোসফি অফ মা কালী, সেইটার যে বিশ্বাসটা আমার মধ্যে এসছে সেটাও সেইটা অনেক বেশি আমাকে হেল্প করেছে পরবর্তী ক্ষেত্রে, আজও করে। তো কোথাও গিয়ে মনে হয় মা আছে, মাছ শি উইল হেল্প মি, শি উইল গাইড মি, নো ম্যাটার যতই খারাপ সিচুয়েশন থাকুক। একদম। তো ওইটা সিস্টেমটা কিন্তু এই মানে লোকে বলবে সিরিয়াল করতে করতে এরকম হয় নাকি, আমি বললাম আমি সত্যি আমার সাথে হয়েছে, আমার বিলিফ সিস্টেম চেঞ্জ হয়েছে। আমার সাথে যারা 2019-এর আগে থেকে আমাকে চেনে তারা জানে আমার ডিফারেন্সটা কোথায় তৈরি হয়েছে, একমাত্র তারা বলতে পারবে যে হ্যাঁ ও এটা ছিল, ও এটা হয়েছে। মানে আহ, খুব খুব অদ্ভুত একটা সিচুয়েশন, মানে ইয়ে বলি, আমি খুব সিগারেট খেতাম, এটা আমার মানে কিছু কাটার দরকার নেই, বাট আমি বলছি প্রচুর সিগারেট খেতাম আমি, আমার মা বাবাও জানতো আমি সিগারেট খাই, লুকিয়ে খেতাম বাড়িতে কিন্তু আমি খেতাম, মানে আমার পকেটে দুটো সিগারেটের প্যাকেট থাকতো, এরম লেভেলে আমি সিগারেট খেতাম। যেদিন আমি তারাপীঠে সব টিম নিয়ে আমরা তারাপীঠ গেছিলাম সেদিন সেই দিন যেদিন ট্রাভেল করছি ওই দিন সকাল থেকে আমি সিগারেট খাইনি, শরীর খারাপ হচ্ছিল বলে কেন জানি না সিগারেটটা খেতে ইচ্ছে করছিল না। তারপর সেই দিন থেকে আজ অব্দি আমি সিগারেট খাইনি। মা তারার পুজো দিয়েছি, দেওয়ার পর দেওয়ার আগে অব্দি খেতে ইচ্ছে করছিল, আশেপাশে বলছে এই খেও না, দেখো না কতক্ষণ পারো, তারপরে আমি নিজে মনে মনে ভাবছি ঠিক আছে দেখি কতক্ষণ পারি। মা তারার পুজো দিয়েছে, তারপর থেকে আমি আর আমি ছুঁই অব্দি নি। তো কোথাও গিয়ে মানে আমি বিশ্বাস করি মা তারা হয়তো চাইনি আমি আর খাই, আমি ছেড়ে দিয়েছি। লোকে বলে না স্মোকিং ছাড়াটা খুব কষ্টের ব্যাপার, পারি না আমি পেরেছি এক মুহূর্তে। 7ই সেপ্টেম্বর আমরা গেছি, আমি ডেটগুলো আমার খুব মেমোরি শার্প মনে থাকে বলে আমি ডেট বলে দিতে পারি। 6 সেপ্টেম্বর অব্দি লাস্ট আমি সিগারেট খেয়েছি, 7 সেপ্টেম্বর অনওয়ার্ডস আমি আর সিগারেট খাইনি আজ অব্দি। তো এইটা কোথাও গিয়ে হয়তো মা চেয়েছিলেন তাই জন্য হচ্ছে। তো এইটা মানে মানে আমার কাজের জার্নি থেকে অনেক কিছু চলে এলো কথা, বাট ওই শোটা এরকমই আমার জীবনে, মানে ওটা তো একটা উল্লেখযোগ্য পর্ব, জীবনের একটা উল্লেখযোগ্য পর্ব। কারণ দেখো আমরা যারা টেলিভিশনে কাজ করি না তাদের কাছে না শোটাই ম্যাক্সিমাম টাইম ঘিরে থাকে। একদম 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা যদি একটা শো নিয়ে থাকি, এবং আমার কাছে 14 ঘন্টায় লিমিট হয় না, তারপরেও চলতে থাকে এরম। এডিটে হয়তো রাত 3টের সময় ফোন আসে এডিট থেকে, দিদি এটা কিছু একটা হচ্ছে একটু দেখে বলে দেবে ঠিক আছে না ভুল আছে, এটা কি করব বলো, এটা এডিট করতে, তো আমার ওটা চলতে থাকে, মানে প্রায় আমার 24 ঘন্টা চলতে থাকে, বাড়িতে থাকলেও আমার চলতে থাকে কাজটা। তো সেই জন্য ওটা তো ম্যাক্সিমামটা আমার জীবন ঘিরে আছে। তো সেই কাজের জায়গায় যে ফিলোসফিটা নিয়ে আমি কাজ করছি সেটা তো ডেফিনেটলি তোমাকে এফেক্ট করবে। দিদি এই যে ক্রিয়েটিভ ডিরেক্টর, এটা তো শুনেই বোঝা যায় খুব গুরুতর একটা দায়িত্ব, এবং অনেক মানুষ যখনই একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর প্রচুর মানুষ ঘিরে থাকেন এবং তাদের প্রচুর এক্সপেকটেশন, এবং মানুষের তো চাহিদার আমাদের কোনো প্রত্যেকটা, আমরা কেউ তার ব্যতিক্রম নেই, আমাদের তো চাহিদার কোনো শেষ নেই। একটা এই যে প্রত্যেক মুহূর্তে মানুষের চতুর্দিকে ঘুরে বেড়ানো, সুযোগের অপেক্ষার, আমাদের পেশাতে যেটা বেশি হয় যে এই বিষয়টাকে কেমন ভাবে হ্যান্ডেল করেন? কখনো কখনো তো নিশ্চয়ই এক এক সময় তো নিশ্চয়ই বিরক্তি লাগে, হয়তো খুব সিরিয়াস কোনো মোমেন্টে আছেন। দেখো হতে পারে অনেক সময় আমরা খুব সিরিয়াস কাজের মধ্যে থাকি, তখনও অনেক ফোন আসে, মানে আমি শুধু বলছি না যে অ্যাক্টার্সরা ফোন করছে, অ্যাক্টার্সরা ফোন করে, অনেক সিনিয়র টেকনিশিয়ানসরা ফোন করে, সবাই করে। দেখো সবাই তো এন্ড অফ দ্য ডে কাজ করার জন্যই ফোন করছে, সেখানে বিরক্তি তো আগে হয়তো লাগতো, এখন আর এটা বিরক্তি লাগে না। এখন আমার মনে হয় যে মানে সে লোকটা তো কাজের জন্যই ফোনটা করছে। হ্যাঁ আমি যদি ফোনটা ধরতে না পারি
আমি হয়তো একটা টেক্সট ছেড়ে দিলাম, বা অনেক সময় মিস হয়ে যায়, আমি বলবো না যে সম্ভব অনেকে প্রচুর টেক্সট আসে, মিস হয়ে যায়, কিন্তু যখন আমি যেগুলো মিস করি না, আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার, মানে এবং যতটা সম্ভব যাদেরকে যেখানে সম্ভব আমি প্লেস করারও চেষ্টা করি। এবং সেটা কিন্তু কোনো রকমের ওই আমাকে খুব তেল মারছে বলে বা আমাকে না খুব না দিদি দিদি করছে বলে নয়। যার যেটা যেই ক্যাপাসিটিতে আমি যাকে যেটুকু একদম, দিতে পারবো আমি সেটুকুই দেবো। একদম। কেউ যদি ভাবে আমাকে, মানে আমি বলছি, আমাকে এরকম অনেকে মেসেজ করেছে যে দিদি তোমাকে আমি এই গিফট দিতে চাই, দেখা করব। আমি বলি আমার কোনো গিফট চাই না গো, প্লিজ তুমি আমার গিফট দিতে এসো না। হুম। উম, আমি, তুমি ভেবো না যে গিফটটা দিলে তোমার কাস্টিং হয়ে যাবে বা তুমি কাজটা পেয়ে যাবো। তুমি যদি তোমার যোগ্য যদি হয় সেটা আমি নিশ্চয়ই দেবো। হুম। এরম হয়েছে, বিশ্বাস করবে না, একজন লিখেছে আমি মাস গেলে যদি এত টাকা ডেট পাই তাহলে তোমাকে এই টাকাটা দেবো। আমি বললাম প্লিজ আমাকে জীবনে একটা মেসেজও করবে না, যদি তোমার মতো কোনো চরিত্রও থাকে আমি তোমাকে কাস্ট করবো না, তুমি এটা মেসেজ করেছো বলে। আমি দেন অ্যান্ড দেয়ার লোকটাকে ব্লক করে দিয়েছি। দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে না খুব এটা মানে সারাক্ষণ এই কথাগুলো শোনা যায় যে অনেক প্রোগ্রামার, ধরো অনেকে বলো, আমি কাউকে ডিমিন করে বলছি না, যারা সৎপথে কাজ করছে তারা কিন্তু রেগুলারলি কাজ করে যাচ্ছে। অনেকে অসৎভাবে টাকা নিয়ে কাজ করার চেষ্টা করছে, তাতে কিন্তু বিষয়টা খুব শর্ট লিভড হয়। হুম। একদম। কোনো ভাবে সেই মানে না সেই লোকটা নিজে যে টাকা নিচ্ছে সে সার্ভাইভ করতে পারে, না যে টাকা দিয়ে কাজটা করছে সে সার্ভাইভ করতে পারে, কারণ এইভাবে হয় না কাজ। আমি আমি একটা নন ফিল্ম, নন টেলিভিশন, কোনো রকম মিডিয়া ব্যাকগ্রাউন্ড ছাড়া আজকের ডেটে দাঁড়িয়ে যদি এইটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি, সেটা কমপ্লিটলি আমার হার্ডওয়ার্ক এবং অনেস্টির জন্য। তো সেই হার্ডওয়ার্ক আর অনেস্টি যদি কারোর মধ্যে থাকে, সে নিশ্চয়ই একদিন না একদিন অ্যাচিভ করবে। আমি 17 বছর পর গিয়ে এখানে পৌঁছেছি, সেই 17 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, স্ট্রাগল করেই সবাইকে উঠতে হবে। কারোর মানে পরিস্থিতি মসৃণ ছিল না, আমার তো জীবনে ছিল না, আজও স্ট্রাগল করছি, টু বি ফ্র্যাঙ্ক। আমরা আমাদের সবাই সবার লেভেলে স্ট্রাগল করছি। একদম। আর যারা যোগাযোগ করে, আমি চেষ্টা করি এটা সবসময়, আমি বললাম না শুরুর দিকে হয়তো বিরক্ত ফিল করতাম, হুম। কিন্তু আজ আর বিরক্তি হয় না। আমি ওইটা ফিল করতে পারি যে এভরিবডি ওয়ান্টস টু ডু সামথিং। আর এই প্রফেশনে কাজ করাটা না একটা প্যাশন দরকার। হুম। মানুষ এই প্রফেশনে কেউ প্রফেশনালি কাজ করতে আসে না, সবাই ঠিক। প্যাশনেটলি কাজ করতে আসে, এটা ঠিক। আমি বিলিভ করি। একদম, আমিও প্যাশনের জন্যই এসেছিলাম, একদম। আমার এই দিকে প্যাশন ছিল। আমি কখনো ভাবিনি যে আমি এখান থেকে কাজ করলে 1 লাখ টাকা মাইনে পাবো না 10 লাখ টাকা মাইনে পাবো না। একদমই তাই। মানে অনেক কম টাকায় অনেক লোক কাজ করে যাচ্ছে জাস্ট বিকজ অফ দেয়ার প্যাশন। মানে মানে প্রচুর খাটছে, চাকরি বাকরি ছেড়ে এই কাজটা করছে, এরকম অনেক লোককে আমি চিনি, জাস্ট প্যাশনের জন্য স্ট্রাগল করছে, হার্ডশিপস দিয়ে যাচ্ছে, কিন্তু এটাই করছে। তো সেই প্যাশনটাকে আমি কখনোই খারাপ দিকে বা খারাপভাবে নিই না। হ্যাঁ, রাগ করি মেনলি এই লোকগুলোর ওপর যারা ভাবে যে শর্টকাট দিয়ে কাজটা করে নিতে পারবো। ওটা ওই হয় না। শর্টকাটে হয় না। কি আমি চাইলেও আজকে যদি কেউ আমাকে খুব তেল মেরে ভাবে একদিনের একটা পার্ট নিয়ে নেবে, সে কিন্তু ওটা রেগুলার করতে পারবে না, কারণ তার মধ্যে ওই ডিসঅনেস্টিটা আছে এবং সে ভাবে যে টাকা দিলে সব হয়ে যায় বা তেল মারলে সব হয়ে যায়। যে যে কজন আমার সাথে কাজ করেছে আজ অব্দি, কেউ বলুক যে আমার সঙ্গে খুব ভালো রিলেশন বলে সে আমার সব প্রজেক্টে কাজ করছে, নো। আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, তারা সত্যি লাস্ট 3টে প্রজেক্ট হয়তো আমার সাথে করেও নি, কারণ তার মতো চরিত্র নেই। আর সবটা আমার হাতেও থাকে না। হ্যাঁ, টেলিভিশনে না একদমই একটা তাই। বড় কাস্টিং বা একটা বড় সিলেকশন প্রসেস চ্যানেলের হাতে থাকে। আমরা অপশনস দিতে পারি সবাইকে, সবাইকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করতে পারি, বাট ফাইনালি কে গিয়ে ক্লিকড হবে সেটা তো চ্যানেলস ডিসিশন কমপ্লিটলি। দিদি, শুরুর দিকে জার্নি শুনলাম, আমরা আজকের এপিসোডে অনেকটা পেরিয়েও এলাম, সিনেমার গল্প শুনলাম, কিন্তু রিসেন্টলি আপনারা একটা ওটিটি করলেন, দহন। দহন। সেই দহন সম্পর্কে একটু শুনবো। দহন সম্পর্কে প্রথমত বলি, এটা শুভেন্দু ডিরেকশন দিয়েছে। হুম। তো
যা হয়, বর কিছু করলে বউ কিছু ভাবে ইনভলভ হয়ে যায়। তো গল্পটা আমি লিখেছি, হুম আর ওকে যতটা সম্ভব ক্রিয়েটিভলি যে সাপোর্টটা দেওয়ার চেষ্টা আমি করে গেছি। কারণ আমার যেহেতু আমি সুরিন্দর ফিল্মসের সাথে কাজ করি বা সুরিন্দর ফিল্মসেরও কাজ আছে, হুম তাই আমি অ্যাক্টিভলি হয়তো এই প্রজেক্টে খুব ওইভাবে ইনভলভ হইনি, কিন্তু আমার গল্পটা আমি দিয়েছি, প্লাস ওকে আমি যতটা সম্ভব ক্রিয়েটিভলি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে গেছি। আহ, 1-2 দিন ছুটি থাকাকালীন তখন আমি শুটিং এ থাকতে পেরেছি। এবং আমার সঙ্গে দেখাও হয়েছে একদিন, লাস্ট একদিন দিনের শুটিং লাস্ট দেখা দিনের হয়েছে শুটিং এ দেখাও হয়েছে। তাও আমি লাস্ট দিনের শুটিং অফিস করে শেষের দিকটা। শেষের দিকে হ্যাঁ, গেছিলাম, হ্যাঁ, অফিস করে গেছিলাম। হুম। আর তো দহনের গল্পটার পেছনে কাহিনীটা আমি বলি, সেটা হচ্ছে আমার সাথে কাজ করতো, আমাদের সাথে সুরিন্দরে কাজ করতো অর্চিষ্মান। ও স্টেজ জয়েন করেছে তো অ্যাজ বাংলার কন্টেন্ট ম্যানেজার হিসেবে। তো ও যখন স্টেজ জয়েন করে তো ও শুভেন্দুকে প্রথম অ্যাপ্রোচ করে যে আমরা বাংলায় কাজ করতে চাই। তো ও জানে আমরা কি কাজ করি, কিভাবে করি। তো শুভেন্দুকে বললো যে আমরা বাংলায় কাজ করতে চাই, তোমরা যদি কোনো গল্প দিতে চাও বা কিছু, তাহলে দিও। তো তখন আমরা একটা গল্প দিই, সেটাও রিইনকার্নেশন স্টোরি ছিল, বাট একটু হরর রিইনকার্নেশন স্টোরি ছিল। তখন ওরা স্টোরিটা পড়ে ওদের ভালো লেগেছিল, লেগে শুধু একটা জিনিসই ওরা বলেছিল, আমরা এক্ষুনি হরর করতে চাই না, সুপার ন্যাচারাল বাট একটু ইমোশনাল ড্রামা করতে চাই। তো ওরা আমাদেরকে একটা কনসেপ্ট নোট দিল যে এরকম একটা বাচ্চা মেয়ে বা একটা বাচ্চা ছেলে যদি 14 বছর পর বাড়ি ফিরে এসছে, ক্লেম করছে এই বাড়ির আগের জন্মে এখানে থাকতো, হুম। তো এই কন্টেন্টের বেস করে তোমরা যদি একটা স্টোরি ডেভেলপ করতে পারো। তো তখন আমরা আবার এই জাস্ট এই এই লাইন অফ থটের মধ্যে ওপর দিয়ে গল্পটাকে লিখতে শুরু করলাম। তো সেটা লেখা হলো, লিখে ওদের পাঠানো হলো, ওরা দেখলো, দেখে ওদের খুব পছন্দ হলো, বললো যে হ্যাঁ এই স্টোরিটা খুব ভালো লাগছে, হুম, হুম। করো কাজ। বাহ। সেইখান থেকে দহনের জার্নি শুরু। এবং এটা 16টা এপিসোডের একটা ওয়েব সিরিজ, বাট ওরা ওটা 8টা করে ডিভাইড করে ফার্স্ট সিজন সেকেন্ড সিজন করে দেখাচ্ছে। তো মূলত কাহিনী যদি বলি তাহলে সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে, মানে মানে কি বলবো, গল্পটাকে আমি না খুব থ্রিলার অ্যাঙ্গেলেও বলতে পারবো না, থ্রিল আছে সব আছে, বাট একটা বাচ্চা মেয়ে, একটা খুবই ছোট মেয়ে, তার শরীরে বা তার মননে একটি প্রাপ্তবয়স্ক মহিলা যে আগের জন্মে পুড়ে মারা গেছে, এবং যে মারা যাওয়ার সময় সে অন্তঃসত্ত্বা ছিল, সেই ভাবনাটা নিয়ে একটা মেয়ে, তার সে জাতিস্বর, সে ছটফট করছে, সে তার কি করে সে মারা গেল, কি করে তার গায়ে আগুন লাগলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে, সেইটা নিয়ে দহনের জার্নি। এবং ও আসলে কি ঘটেছিল, মানে দহনের ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে দেখে প্রত্যেকটা মানুষকে মনে হবে যে এ বোধহয় মেরেছে, ও বোধহয় মেরেছে, সে মেরেছে, বাট আসলে কে মেরেছে সেটা একদম মানে সেকেন্ড সিজনের এন্ডিং এ গিয়েই মানুষ বুঝতে পারবে। সেটা কিন্তু আমরা দিদির মুখ থেকে শুনবো না, সেটা আমাদের সেটা সকলকে দেখতে আমি হবে। বলবো না, দিদি বলবেন না, আমাদের বলবো আমাদের না, সকলকে দেখতে হবে স্টেজ, একদম একদম স্টেজে দহন। স্টেজ ওটিটি অ্যাপ, মানে প্লে স্টোর বা আইফোন থাকলে অ্যাপ স্টোরে গিয়ে হুম। স্টেজ ডাউনলোড করুন, করে দেখুন, একটু সাবস্ক্রিপশন নিতে হবে, হুম। বাট ওদের একটা ট্রায়াল পিরিয়ড আছে, ট্রায়াল পিরিয়ডে 1 টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয়, আফটার 7 days আপনার 199 করে পার মান্থ কাটবে, আবার ইয়ারলি সাবস্ক্রিপশনও আছে। ভালো কাজের জন্য আমরা এমনি যা অপচয় করি, ভালো কাজের জন্য এটা এটুকু 200 করাই টাকা যায়। দেওয়া যায় আমি হ্যাঁ। ধারণা করি। এবং 2-4 দিন হলো লঞ্চ হয়েছে শোটা, তার মধ্যেই আমরা যা ফিডব্যাক পাচ্ছি অডিয়েন্সের কাছে, টাচউড, খুব ভালো পজিটিভ রিভিউজ, এবং ওদের একটা ওটিটির নিজস্ব একটা রেটিং আসে, কত ভিউ হয়েছে না হয়েছে, তাতে জাস্ট প্রথম দিনের ভিউজ ওরা বলছে যে 5.6K ভিউজ হয়েছে ওটিটিটার, এবং তার মধ্যে 77% অডিয়েন্স পুরো 8টা এপিসোড কমপ্লিট দেখেছে অ্যাট আ গো। তো এটাকে আমি সত্যি বলবো যে মানে
আমরা সাকসেসফুল। মানুষকে 8টা এপিসোড বসিয়ে রাখা আজকের দিনে ইজ আ টাফ জব। আমরা চেষ্টা করেছি সেটা করার, একদম এবং আমরা কিন্তু করে এরকম যে খুব খুশিও হচ্ছি, আবার নিজেরা খুব ক্রিটিক্যালও হচ্ছি। নিজেরাই দেখে বলছি এখানটা আমরা এটা বেটার করতে পারতাম, ওটা আমরা করতে পারতাম, ঠিক আছে তাহলে পরের বার আমরা এটা বেটার করবো। মানে আমি আর শুভেন্দু ভীষণ ক্রিটিক্যাল অ্যাবাউট নিজেদের কাজ নিয়েও খুব ক্রিটিক্যাল। আমরা সবার কাজ নিয়ে ক্রিটিক্যাল হই, আমরা নিজেদের নিয়েও ক্রিটিক্যাল। এমন আপ্লুত হয়ে যাই না যে বাহ খুব ভালো কাজ করেছি, খুব ফ্ললেস করাটা এখনো সেই জায়গায় হয়তো পৌঁছাতে পারিনি, পৌঁছবো নিশ্চয়ই কোনো না কোনো দিন। বাট এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হয়তো আমাদেরকে নিয়ে যাবে একদিন সেই জায়গায়। একদম। তো আশা করছি। আর দহনে অর্ণব ছিল খুব ছোট্ট পোর্শন, কিন্তু ও ছিল, ভালো লেগেছে আমাদের। প্রথম এপিসোডই অর্ণবকে দেখতে হবে। তো যেটা বলার দিদি, আগামী দিনে আর কি কি কাজ করবার ইচ্ছে আছে? আগামী দিনে আমাদের টেলিভিশনে তো ডেফিনেটলি কাজ করবই, মানে মেগা। আর ওয়েবের কাজ করার আরো ইচ্ছে আছে। আচ্ছা। ফিল্মের কাজ করার ইচ্ছে আছে। বাহ। লেখার কাজ আমি সারাক্ষণ করে যাই। আমি কিন্তু মানে টেকনিক্যালি রাইটার হিসেবে খুব একটা টেলিভিশনে কাজ করি বা তা নয়, বাট আমি সারাক্ষণ লেখার কাজ করি। মানে আমার কাছে এরকম এত গল্প লিখে রাখা আছে, এবং ওই যখন যেরকম রিকোয়ারমেন্ট হয় সেখান থেকে কিছু কিছু গল্প এমনও হয়েছে যে কোনো শোতেই ইউজ করে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এখানে ঢুকিয়ে দিই, ওটা করে দিই, এটা। তো অ্যাজ এ রাইটার আরো কিছু গল্প নিয়ে আসতে যদি পারি ওয়েবে বা ফিল্মে, সেটা আমি চেষ্টা করব। সেটা আমি চেষ্টা করে যাব আজীবন, কারণ ওখান থেকে শুরুটা। একদম। প্রথম আমাদের টিচার আমাকে যেদিন বলেছে তুমি কি রাইটার হবে, তো ওই দিকেই হয়তো আমি যাব, বাট সেটা ফর স্ক্রিন, ফর বই নয়, কিন্তু ফর স্ক্রিন সেটা আমি যাব। তো সেটা চেষ্টা করব করার। আর বাকি যে টিভিতে নতুন শোজ আসবে সেগুলোর প্রস্তুতিও চলছে। আমরা যেটা প্রত্যেক বছর করে থাকি মহালয়া, সেটা আসতে চলেছে এবছরও। আচ্ছা। গত 3বারের মতো আরো অনেক কিছু আসবে। আমরা আগামী দিনে জানতে পারবো, যত সময় এগোবে আমরা জানতে পারবো। আজকের আলোচনার দিদি একদম শেষ দিকে এসেছি। মোটামুটি আপনার তো দীর্ঘ কেরিয়ার, একটা এপিসোডে সবটা জানা সম্ভব নয়, আমরা শুধু একটু একটু করে ছুঁয়ে গেলাম, একটু চেষ্টা করলাম ছুঁয়ে যাওয়ার। একদম শেষের দিকে একটা কথাই জানতে চাইবো, যারা আগামী দিনে মিডিয়াতে আসতে চাইছেন এবং যারা ক্যামেরার পেছনে খুব সিনসিয়ারলি কাজটা করতে চাইছেন, ক্রিয়েটিভ দিকটা দেখতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? দেখো, যারা ক্যামেরার পেছনে কাজ করতে চায় তাদের না ধৈর্যটা অনেক বেশি রাখতে হয়, এটুকু আমি বলবো। কারণ আমি ভীষণ ধৈর্য রেখে চলতে পারি, আমি বিলিভ করি। কারণ ধৈর্য ছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আজকে এলাম আর আজকেই আমি একদম টপে পৌঁছে গেলাম, হবে না। আমি 20 বছর বয়সে শুরু করেছিলাম জার্নি, আজকে আমার 38 বছর বয়স। আমি আজকে এই জায়গাতে পৌঁছেছি, আমার আরো অনেক বড় জায়গায় পৌঁছানোর বাকি আছে। মানে রাদার আরো অনেক বড় জায়গায় পৌঁছানোর কথা ভাবি। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমি বলবো। তো সেই ধৈর্যটা রাখতে হবে, কাজের প্রতি প্যাশনেট হতে হবে, এবং সব থেকে বড় কথা হার্ড ওয়ার্ক তো আছেই ডেফিনেটলি, কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে। সবসময় হার্ড ওয়ার্ক আমি কলুর বলদের মতো খেটে গেলাম কিন্তু স্মার্টলি করলাম না, সেটা কিন্তু অপশন নয়। ইউ হ্যাভ টু বি আ স্মার্ট ওয়ার্কার অ্যালং উইথ আ হার্ড ওয়ার্কার। হার্ড ওয়ার্কের তো কোনো মানে বিকল্প নেই, কিন্তু স্মার্ট হতে হবে, বুঝে কাজটা করতে হবে। ক্যামেরার পেছনে আমাদের কাছে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ, যে আমি কাজটা কতটা মেধা দিয়ে করছি। তো সেইটা মাথায় রাখতেই হবে। মানে অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন ডেফিনেটলি তোমার ক্রিয়েটিভ ইনস্টিংক্ট, তোমার ক্রিয়েটিভিটির ওপর মানে অনেস্টলি একটা ক্রিয়েটিভ কাজ করা, আর ছলচাতুরি দিয়ে মানে আমি স্মার্ট ওয়ার্কার বলতে কিন্তু ছলচাতুরির কথা বলছি না, ওটা দিয়ে কিচ্ছু হবে না। ওই ওয়ান টাইম একটু এগোবে, তারপরে কিন্তু হারিয়ে যেতে হবে। আমি নিজের কাজ করতে গিয়ে দেখেছি, আমি অনেক কি বলবো, আমার অনেক কন্টেম্পোরারিজদের থেকে আমি অনেক রকমের
নেগেটিভ হুম হুম ভাইবস পেয়েছি, হুম। বা অনেকে এরকম চেষ্টা করেছে আমাকে হুম যাতে একটু সাইডলাইন করা যায়। আমি তাতে কিচ্ছু, মানে আই ডিড নাথিং হুম রিগার্ডিং দ্যাট। আমি তাদের ব্যাপারে কমপ্লেন করতে যাইনি, হুম তাদের ব্যাপারে আমি কোনো অ্যাকশন নিইনি, হুম। আমি আমার কাজটুকু করে গেছি। একদম। আমি তাদেরকে দেখেছি সাইডলাইন হয়ে যেতে নিজে থেকেই, আমি তাদেরকে দেখেছি জাস্ট হাওয়া হয়ে যেতে এখান থেকে। মানে আমি বলছি, এটা শুনতে খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু আই হ্যাভ সিন দেম সাফার। আমি কিন্তু তার জন্য কিচ্ছু করিনি, আমি শুধু অনেস্টলি আমার কাজ করেছি। আমার কাজটা, অনেস্টিটা দেখেছে, দেখেই আজকের দিনে দাঁড়িয়ে আমাকে লোকজন কাজও দিচ্ছে বা আমি কাজ করেও যাচ্ছি। তো ডিসঅনেস্টি নিয়ে যদি কেউ কাজ করতে আসে, সে কিন্তু পারবে না। বি অনেস্ট ইন লাইফ, বি প্যাশনেট, বি স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কার, তাহলে দেখবে ইউ উইল ডেফিনেটলি অ্যাচিভ সামথিং ইন লাইফ। এবং ক্যামেরার পেছনে তো এটা মাস্ট, এটা ছাড়া কোনো গতি নেই। কারণ ক্যামেরার সামনে লোকে লাইমলাইটটা অনেক ইজিলি পেয়ে যায়, পেছনে যারা থাকে না তারা কেউ পায় না লাইমলাইট। মানে আমাদের কাজটা হচ্ছে সব থেকে একটা থ্যাঙ্কলেস জব। আচ্ছা, এটার জন্য প্রিপারেশন নিতে হবে যে ইউ আর ডুইং আ ভেরি থ্যাঙ্কলেস জব। জব। তুমি দেখবে তুমি প্রচুর খেটেছো, তারপরে চারিপাশে সবাই লাইমলাইট নিয়ে চলে গেছে। যারা ক্যামেরার সামনে থাকে তারা সামনে কৃতিত্বটা নিয়ে সামনে তো আর্টিস্টরা তো পাবেই, আমি ওটা পাবেই। নিয়ে কিচ্ছু বলছি হুম না। হুম হুম এরম আরো অনেক ডিপার্টমেন্ট আছে হুম যারা হুম কৃতিত্ব হুম নিয়ে চলে হুম যায়, হুম। ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ডোন্ট থিঙ্ক যে আমি এত খাটলাম তাহলে আমি বিশাল অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়ে যাব। আমাদের ক্যাটাগরির কিন্তু কোনো অ্যাওয়ার্ড হয় না। দের ইজ নো বেস্ট ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাওয়ার্ড or বেস্ট এক্সিকিউটিভ প্রডিউসার অ্যাওয়ার্ড এনিওয়ের ইন দ্য ওয়ার্ল্ড। অস্কারেও দেয় না, ন্যাশনাল অ্যাওয়ার্ডেও দেয় না, আমাদের বাংলা টেলিভিশনে তো দেয়ই না, বা হিন্দি টেলিভিশনেও দেয় না। তো দিস ইজ আ ভেরি থ্যাঙ্কলেস জব দ্যাট উই আর ডুইং, বাট উই আর দ্য শো রানার্স। বিদেশে শো রানার বলা হয় হুম এবং তাদের নাম সবার লাস্টে বড় করে আসে, হুম। বিকজ দে আর দ্য ওয়ান্স হু আর চ্যানেলাইজিং দ্য শো। আমাদের এখানে সেটা হয় না, বাট আমরাই কিন্তু শো রান করি। একদমই তাই। আই এম, মানে আমি গর্বিত সেটা বলতে। আমার কোনো মানে এর জন্যে কারো কাছে লজ্জা পাওয়া বা কারো কাছে লোকে আমাকে যদি ভাবে যে বাবা খুব বেশি দম্ভ হয়েছে, না, না না, দম্ভের কিছু প্র্যাকটিক্যাল নেই, কথা খুব এগুলো। প্র্যাকটিক্যাল। হুম। উই রান দ্য শো। একদম। অ্যাটলিস্ট আমি 2019-এ যখন জয়েন ব্যাক করি টেলিভিশনে, হুম। তখন থেকে আমি দেখেছি দ্যাট উই রান দ্য শো। তার আগে অব্দি ইট ওয়াজ আ ডিফারেন্ট সিনারিও, একদম। বাট নাও উই রান দ্য শো। এবং এই শোটা রান করতে হতে থ্যাঙ্কলেস জবের মতো রান করতে হবে এবং অনেস্টলি করতে হবে। তাহলে এই প্যাশনটুকু থাকলেই কিন্তু তুমি তোমার জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে, এটুকু আমি বিশ্বাস করি। দিদি, কি বলে ধন্যবাদ শব্দটা তো বড্ড ছোট, ধন্যবাদ বলছি না, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আপনাদের এত পরিশ্রম যায়, মানে যেটা আপনি একটু আগেই বললেন, অ্যাকচুয়ালি 24 আওয়ার্স জব, হ্যাঁ, 24 একদম, ঘন্টা একদম, থাকতে হয়। একদম। তার মধ্যেও সময় বের করে এলেন, এতটা সময় দিলেন, এবং খুব মূল্যবান কিছু কথা, শুধু যে এই প্রফেশন ওরিয়েন্টেড কিছু কথা শুনলাম এমনটা কিন্তু না। নয়, জীবনের কিছু শিক্ষা যেগুলো যে কোনো প্রফেশনের মানুষ হ্যাঁ। এর দ্বারা উপকৃত হবে আমরা শুনলাম। আমাদের তরফ থেকে এটা খুব ছোট্ট উপহার, যাতে বাড়িতে চা বা কফি যখন খাবেন মনে পড়বে একবার যে অর্ণবের অনুষ্ঠান একবার গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকবেন দিদি, অনেক ভালো ভালো কাজ হোক, এবং আবারও যখন আগামী দিনে কোনো নতুন কাজ হবে আবার একদিন আমরা গল্প করবো আবার অন্য কাজ নিয়ে। একসাথে কাজও হবে, আবার পডকাস্টে আবার দেখাও হবে। একদম। তো আর তোমাকে অল দ্য বেস্ট, এবং খুব ভালো হচ্ছে। হুম। সব থেকে বড় কথা, আমার বাড়িতে আমার মা বাবা কিন্তু ফলো করে, এটা আমি জানি। ঠিক এটা আছে, আমি জানি। ফলো করে। এবং আমি আজকে যখন আসছি আমি বললাম যে একটা ইন্টারভিউ আছে, তো বললো কোথায়, আমি বললাম ওই অর্ণব পডকাস্ট উইথ অনু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ওনারা ফলো করেন, তো আশা করছি আরো অনেকে ফলো করবে, শুধু আমাদের সূত্রে নয়, আমাদের মানে এই পরিধির বাইরের লোকেরাও আরো বেশি করে ফলো করবে, আরো ভালো হবে। আপনারা সবাই জানেনই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল কিন্তু যার হাত ধরে, মানে যিনি আমাদের প্রথম গেস্ট ছিলেন শুভেন্দুদার কথাই দিদি এতক্ষণ বলছিলেন, দিদির হাজবেন্ড পরিচালক শুভেন্দু চক্রবর্তী, তার কথাই বলছি। খুব ভালো একটা সময় সেদিনও আমরা কাটিয়েছিলাম, আজও কাটালাম।
আবারও দেখা হবে দিদি। একদম একদম। আর আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনারাও এভাবেই আমাদের পাশে থাকুন। আপনারা পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।